আবারও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম মন বলে তাই। গল্পটি লিখেছেন গৌরী রায়। শুভ্রনীল মুখার্জি, ধবধবে ফর্সা গাত্রবর্ণ, একরাশ কোঁকড়ানো চুল, বয়স ৩০, অকৃতদার, পুলিশের উচ্চপদস্থ অফিসার। প্রথম দর্শনে তাকে সিনেমার হিরো বলে মনে হয়। এখনও কঠিন ব্রহ্মচর্য পালন করে চলেছেন। রোজ সূর্যোদয়ের আগে ওঠেন, ৪ কিলোমিটার হাঁটেন, তারপর গঙ্গা স্নান করে বাড়ি ফেরেন। শ্রীরামপুর স্টেশন থেকে যে রাস্তাটা খেলার মাঠের দিকে গেছে তার ধারে সুন্দর দোতলা বাড়িটাই মাতৃধাম। বাড়িতে মা আর দুজন কাজের লোক ছাড়া কেউ নেই। শ্রীরামপুরের যত গুন্ডা বদমাশ আছে জমের মতো ভয় খায় তাকে। রাগলে তার ফর্সা রং রক্তবর্ণ ধারণ করে। তার এই রুদ্ররূপের সামনে অনেক বাঘা দুষ্কৃতরও কাপড় জামা নোংরা করে ফেলার নজির আছে। টাকার উল্টো দিকের মতো তার একটা নরম মন আছে। সেটা শুধু জানে রাস্তার অনাথ শিশুগুলো আর না খেতে পাওয়া কুকুর বন্ধুরা। ডিউটি থেকে ফেরার পথে তার গাড়িতে থাকে পাউরুটি, বিস্কুট, দুধের প্যাকেট। গঙ্গার এক গলা জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম সারেন শুভ্রনীল। গঙ্গার পাড়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে তার বিশ্বস্ত ড্রাইভার আব্দুল। রোজই গাড়ি নিয়ে পেছন পেছন আসে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে হঠাৎ তার চোখ আটকে যায় রঙিন কিছুর দিকে। কি ওটা? আব্দুলের দৃষ্টি আকর্ষণ করেন। দৌড়ে যায় আব্দুল, চেঁচিয়ে বলে, স্যার, একটা বডি, মনে হচ্ছে বেঁচে আছে। এগিয়ে যান শুভ্রনীল। একটা মেয়ে, বয়স আনুমানিক ২০, সুন্দরী। বিপদে পড়লেন তিনি। থানায় ফোন করে গাড়ি আনাতে গেলে সময় লাগবে। এখানে ফেলে গেলে মানুষ কুকুরে টেনে নিয়ে যাবে। মনে হচ্ছে অনেকক্ষণ জলে ভেসেছিল। দ্রুত সিদ্ধান্ত নেন। আব্দুলের সাহায্যে নিজের গাড়িতে তোলেন। নার্সিংহোমে তখন ডাক্তার ব্যানার্জি সবে নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুভ্রনীলের গাড়ি দাঁড়িয়ে গেল নার্সিংহোমের সামনে। উনি পূর্ব পরিচিত। কেসটা সংক্ষেপে বলেন। মাথায় ভালো ইনজুরি আছে। দ্রুত ওটিতে নিয়ে যাওয়া হলো মহিলাকে। সারাদিন প্রচণ্ড ব্যস্ততা। পরপর কয়েকটি জটিল কেস নিয়ে ছোটাছুটি করতে হয়েছে। সবে থানায় ঢুকেছেন, ফোনটা বেজে ওঠে শব্দ করে। হ্যালো, এসপি চ্যাটার্জি বলছি। ফোনের অপর প্রান্ত থেকে, আরোগ্য নার্সিংহোম থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার, সকালে যে মহিলা ভর্তি হয়েছেন তার কন্ডিশন খুব খারাপ। একটা বড় ধাক্কা খেলেন শুভ্রনীল। ছি ছি, কাজের মাথায় একদম ভুলে গেছেন। নার্সিংহোম থেকে জানায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্ত লাগবে ও নেগেটিভ গ্রুপের, পাওয়া যাচ্ছে না। শুভ্রনীল জানেন নিজের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, তাই নার্সিংহোমকে জানিয়ে দেন, ডোনার নিয়েই আসছি। ফাইলগুলো একপাশে সরিয়ে দ্রুত বেরিয়ে গাড়িতে ওঠেন। আব্দুল জানতে চায়, স্যার, নার্সিংহোম চলো। খুব ক্লান্ত লাগছে শুভ্রনীলের। মাকে ফোন করেন, ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। নার্সিংহোম থেকে বেরোতে রাত ১টা বেজে গেল। ২ বোতল রক্ত দিয়েছেন। মহিলার অবস্থা অনেক স্থিতিশীল। নার্সিংহোম থেকে শুভ্রনীলের সাথে কথা বলতে বলতে বাইরে আসেন ডাক্তার ব্যানার্জি। বললেন, মেয়েটির শ্লীলতাহানির কোনো ঘটনা হয়নি। সম্ভবত তার আগেই পালাতে পেরেছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। জ্ঞান ফিরলে অবশ্যই একটু খবর দেবেন। ঘরে ফিরে দেখলেন মা জেগে আছেন। রাগ করলেন খুব। কতদিন বলেছি রাত জাগবে না, শরীর খারাপ করবে। মুখে কিছু না বলে ছেলের খাবার টেবিলের সামনে বসলেন মৃন্ময়ী দেবী। মুখে উৎকণ্ঠা, চোখে জিজ্ঞাসা। ছেলে বুঝলেন মায়ের মনের কথা। চিন্তা করো না, ভয় কেটে গেছে। ফোনের শব্দে ঘুম ভেঙে গেল শুভ্রনীলের। ঘড়িতে দেখি ৯টা বাজে। রোজ ভোর ৪টেই ওঠা অভ্যাস। আজ কি হলো? বোধহয় রাতে রক্ত দেওয়ার জন্য ক্লান্তি শরীরে। নার্সিংহোমের ফোন। প্রভাকে বলা ছিল জ্ঞান ফিরলে যেন ফোন করে। প্রভা খুব দক্ষ নার্স। হ্যালো স্যার, মেয়েটির জ্ঞান ফিরেছে। খুব কান্নাকাটি শুরু করেছিল। ডাক্তারবাবুর নির্দেশে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। আশা করছি ২ ঘন্টার মধ্যে ঘুম ভাঙবে না। সিস্টারকে ধন্যবাদ দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ি। বাথটাবে গরম জলে হিট বাথ নেওয়া আমার বহুদিনের অভ্যাস। এতে শরীর মন চনমনে থাকে।
কেসটা আমায় ভাবাচ্ছে। কে মহিলা, কি বিপদের মুখে পড়ে গঙ্গায় ঝাঁপ দিতে হলো, সব বৃত্তান্ত জানা খুব প্রয়োজন। বিপক্ষ নিশ্চয়ই বসে নেই। থানায় ফোন করে দুজন সাদা পোশাকের পুলিশ পাহারায় বসিয়ে দিলাম। হাত কাটা মনাকে ফোন করি। একসময় এই অঞ্চলের আতঙ্ক ছিল। বোমা বাঁধতে গিয়ে দুটো হাতের পাতা উড়ে যায়। সেই অসহায় অবস্থায় অনেক সাহায্য করেছিলাম ওর পরিবারকে। এখন ও আমার বিশ্বস্ত ইনফরমার। মনাকে কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে অফিসিয়াল পোশাক পরি। আব্দুল গাড়ি নিয়ে তৈরি ছিল। ঠিক 2 ঘন্টা পরেই নার্সিংহোমে পৌঁছে গেলাম। মেয়েটি মাথা নিচু করে বসেছিল। বললাম, এখন কেমন বোধ করছেন? মেয়েটি আস্তে আস্তে মুখ তুলে আমার দিকে তাকালো। প্রচণ্ড নাড়া খেলাম। এতদিন কঠিন ব্রহ্মচর্য পালন করে এসেছি, কিন্তু এই মুহূর্তে একটা ভূমিকম্প হয়ে গেল আমার মধ্যে। মেয়েটি অপূর্ব সুন্দরী, মোমের মতো গায়ের রং, চোখ দুটিতে এত গভীরতা যে কোনো পুরুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে। কেন বাঁচালেন আমায়? বলুন, কেন বাঁচালেন? কোথায় যাব আমি? সমাজ আমায় মেনে নেবে? 2 হাতে মুখ ঢাকলেন। ওকে সামলাতে একটু সময় দিলাম। একটা টুল নিয়ে সামনে বসি। বললাম, শান্ত হন, ভয় পাবেন না। আমায় বলুন পুরো ঘটনাটা কি হয়েছে। একদম চুপ করে যান মহিলা। একটা কথাও বললেন না। কখন ডাক্তার ব্যানার্জি এসে দাঁড়িয়েছে খেয়াল করিনি। পিঠে আলতো করে চাপ দিলেন। বেরিয়ে আসি দুজনে। ডাক্তার বললেন, আমার মনে হয় ওনাকে কিছু সময় দেওয়া উচিত। খুব মানসিক অস্থিরতা আছে। চাপ দিলে হিতে বিপরীত হতে পারে। 2 জন সাদা পোশাকের পুলিশ আগেই চলে এসেছে। তাদের কঠোর নজরদারির নির্দেশ দিয়ে সিস্টার প্রভাকে প্রয়োজনে ফোন করতে বলে বেরিয়ে আসি। একটা বড় পরিবর্তন টের পাচ্ছি। এটাকে কি বলে জানি না। কখনো আগে এই অনুভূতি হয়নি। মহিলার নাম জানি না, নয় নাকি? কি আবোল তাবোল ভাবছি। নিজেকে সংযত করে কাজের মধ্যে ডুব দেবার চেষ্টা করি। স্যার, আপনার মোবাইল বাজছে। সহকর্মীর কথায় তাড়াতাড়ি মোবাইল অন করি। স্যার, আপনার মোবাইল বাজছে। সহকর্মীর কথায় তাড়াতাড়ি মোবাইল অন করি। এই নম্বর খুব কম লোকই জানে। ইনফরমার মনার ফোন। স্যার, খুব সিরিয়াস ব্যাপার। এই ঘটনার সাথে কানাকালুর হাত আছে। ওর লোকেরা নার্সিংহোমের আশপাশে ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে 2-1 ঘন্টার মধ্যেই অপারেশন শুরু হয়ে যাবে। বুঝতে পারি চোয়াল শক্ত হয়ে গেছে। এখানে একটা ব্যর্থতার ইতিহাস আছে আমার। বহু চেষ্টা করেও এই কানাকালুকে গ্রেপ্তার করতে পারিনি। নৃশংস শয়তান একটা। হাতে সময় নেই। দ্রুত মহিলাকে বের করে আনতে হবে। ডাক্তার মুখার্জির নার্সিংহোমেই ছিলেন। মহিলাকে পেছনে দরজা দিয়ে বের করে আনার ব্যবস্থা করি। নিজের পুলিশের উপর ভরসা করতে পারি না। শস্যের মধ্যে ভূত থাকা অসম্ভব নয়। নিজেই গাড়ি নিয়ে চলে যাই। কিছুদিন লুকিয়ে রাখতে হবে নিরাপদ আশ্রয়ে। ছোটবেলার বন্ধু অর্ণবকে ফোন করি। ওর বউ অরুণাও আমার ভালো বন্ধু। বললাম, কদিন অতিথি করে রাখতে হবে। শুনেই বলল, নো প্রবলেম। সারা রাস্তা চুপ করে বসে রইলেন মহিলা। একটার পর একটা ঘটনা নির্জীব করে দিয়েছে। অরুণার মতো একজন বন্ধু সাহচর্য এখন খুব দরকার ওনার। ওই পারবে মহিলাকে সজীব রাখতে। সবার জন্য কফি নিয়ে এলো অরুণা। মহিলার নাম জানা গেল খেয়ালি। একটু একটু করে মুখ খুললেন। রোমহর্ষক কাহিনী। আমার নাম খেয়ালি, খেয়ালি মিত্র। আমার বাবার নাম প্রদীপ মিত্র। খুব আস্তে আস্তে বললেন মেয়েটি। কাঁচরাপাড়ায় একটি কারখানার ফোরম্যান ছিলেন উনি। খেয়ালি যাদবপুর ইউনিভার্সিটি থেকে কলা বিভাগে গ্র্যাজুয়েশন করে। ওখানেই ওনার মাসির বাড়ি। রিটায়ারমেন্টের পর প্রদীপবাবু ছেলে মেয়ের পড়াশোনার সুবিধার জন্য কলকাতার বেহালার কাছে দালাল মারফত একটা বাড়ি কেনেন। বাড়িটি বেশ সস্তায় পেয়েছিলেন। সময়ের অভাবে আশপাশের পরিবেশ কেমন সে ব্যাপারে খোঁজখবর করার সুযোগ হয়নি। উনি দালালকে খুব বিশ্বাস করেছিলেন। বাড়িটাও বেশ সুন্দর। বাড়িতে আসার পর টের পান ঠিক পাশে একটা বস্তি। মানে এই বাড়িটাই ভদ্রপাড়ার শেষ বাড়ি। বাড়ির কেউ কখনো এইদিকে জানালা খুলতেন না। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। যাদবপুরে মাসির এক বান্ধবী এক ঘরোয়া পার্টিতে খেয়ালিকে দেখে নিজের ছেলের সাথে বিয়ের প্রস্তাব দেন। ওনার ছেলে বিদেশে চাকরি করেন। ওই পরিবারের সাথে মাসির খুব হৃদ্যতা। প্রদীপবাবুও চাইছিলেন এই পরিবেশ থেকে মেয়েকে সরিয়ে দিতে।
তাই খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের ঠিক 2 দিন আগে বস্তির 2টো ছেলে আসে ওনাদের বাড়ি। ছেলে দুটো জানায় এই বস্তি কানা কালুর রাজত্ব। বস্তির যত মেয়ের বিয়ে হয় বিয়ের আগের দিন কানা কালুর কাছে এক রাত্রি থাকতে হয়। এটাই নাকি বস্তির অলিখিত চুক্তি। পুলিশকে বলে কোনো লাভ হবে না। প্রদীপবাবু খুব ভয় পেয়ে যায়। সকাল হলেই ছুটলেন থানায়। কোনো ভরসার কথা শোনালো না পুলিশ। মাসি বলেছিলেন, তোমরা আমার কাছে চলে এসো। খেয়ালি বলেছিল, আমরা ভয় পাই বলেই ওরা পেয়ে বসে, দেশে আইন নেই। অরুণা বুকের মধ্যে জড়িয়ে ধরে খেয়ালিকে, চোখের জল মুছিয়ে দেয়। অরুণার বুকের মধ্যে ফোঁপাতে ফোঁপাতে খেয়ালি বলে, বিয়ের আগের দিন ওরা আমায় তুলে নিয়ে যায় গঙ্গার ধারের একটা বাড়িতে। বাবা ভাইকে খুব মেরেছে, মাকে বেঁধে রেখেছিল। কেউ আসেনি আমাদের সাহায্য করতে। রাতে সুযোগ পেয়ে জানলা দিয়ে গঙ্গায় ঝাঁপ দিই। শুভ্র নীলের দিকে তাকিয়ে বলে, একটু খোঁজ এনে দিন, কেমন আছে ওরা, প্লিজ, বেঁচে আছে? খেয়ালির চোখের জল পাগল করে দিচ্ছিল শুভ্র নীলকে। আপনার বাড়ির আর মাসির বাড়ির ঠিকানাটা বলুন। আজ থেকে একটা যুদ্ধ শুরু হলো আপনার, শক্ত হতে হবে। শুভ্র নীলের কথাই বোধহয় ভরসা পেয়েছিল। সুন্দর চোখ দুটো তুলে বলল, থ্যাংক ইউ। সেদিন এসপি সাহেব নিজেই চলে গেছিল যাদবপুরে। ওখানেই দেখা পায় ওর বাবা মা আর ভাইয়ের। রাতেই রেড হয় বস্তি। সোর্স খবর এনেছে কালু আজ বস্তিতে নিজের বাড়িতে থাকবে। শুভ্রনীল নিজেই অপারেশনের নেতৃত্ব দেয়। ধরা পড়ে কানা কালু। শুভ্রনীল জানেন এই বদমাস্টার হাত অনেক লম্বা, ওকে আটকে রাখা যাবে না। তাই মুন্না সিংকে ঢুকিয়ে দেয় লকআপে। 1 ঘন্টা পর যখন মুন্না বেরিয়ে আসে, তখন কালুর কোনো মেয়ে নিয়ে ফুর্তি করার জন্মের মতো ঘুচে গেছে। যা ভেবেছিলেন তাই হলো। রাতে উকিল এসে জামিনের কাগজ নিয়ে হাজির হলো। খেয়ালের বাড়ি থেকে কেউ পুলিশে ডায়েরি করেনি, তাই এমনিতেই কেস আদালতে উঠত না। খেয়ালি চলে গেল মাসির সাথে। বিয়ে ভেঙে যায়নি। ছেলের বাড়ি রক্ষণশীল পরিবার নয়। সমস্ত ব্যাপারটা ওরা সহানুভূতি দিয়ে মেনে নিয়েছে। তাই বিয়ে হচ্ছে 1 মাস পরে। বিরাট পরিবর্তন হয়ে গেছে শুভ্র নীলের মধ্যে। একটু অস্থিরতা, খানিকটা ক্লান্তি। প্রায় মা বলতেন তীর্থে যাবার কথা, এবার নিজেই বললেন, চলো 1 মাসের ছুটি নিচ্ছি, ঘুরে আসি। ভালো নেই খেয়ালির মনো। অরুণার সাথে ভালো বন্ধুত্ব হয়েছে, চলে আসে মাঝে মাঝে। একদিন অরুণা না বলে পারে না। কি অত মুখ শুকিয়ে বেড়াস বলতো? যা চেয়েছিস সেই রাজপুত্র তো আসছে নিতে। বড় অদ্ভুত চোখে চেয়ে থাকে খেয়ালি বলে, কাকে চাই সেটাই তো বুঝতে পারছি না। অরুণা বলে, কি বলিস কিছুই বুঝি না। হ্যাঁ রে, শুভ্রবাবুর সাথে কথা হয়? না তো, আমায় ভুলে গেছে। চোখ ছলছল করে ওঠে খেয়ালির। বান্ধবীর দিকে তাকিয়ে মুচকি হাসে অরুণা। মনে মনে বলে, তুমি মরেছ সখী। মুখে বলে, খুব ব্যস্ত, মাকে নিয়ে তীর্থে যাবেন তাই হয়তো। ঘরে ফিরে ছটফট করে, এ বিয়ে সে কিছুতেই আর করতে পারবে না। অরুণাকে ফোন করে, আমি আবার গঙ্গায় ঝাঁপ দেব। কুলকুল করে হাসে অরুণা। আমায় কেন, তো শুভ্রবাবুকে বল, তোকে আবার উদ্ধার করবে। প্লিজ অরুণা, আমি কিছু ভাবতে পারছি না। রাতে 10টা বাজে। ছটফট করছে খেয়ালি। ফোনে আমেরিকায় দেবমাল্যকে একটা মেসেজ করে। তারপরে একটা ট্রলিতে নিজের জামা কাপড় গুছিয়ে নেয়। আরও একটা ফোন করে। ফোনটা সাড়া দেয়। হ্যাঁ ম্যাডাম, বলুন। বুকের মধ্যে ঝড়ের শব্দ শুনতে পাই খেয়ালি। সামলে নিয়ে বলে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোয়াট? লাফিয়ে ওঠে শুভ্রনীল। আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলবেন প্লিজ? এ বিয়েতে আমি রাজি নই। খেয়ালের গলায় কান্না চাপা থাকে না। কোথায় আছো তুমি? মোড়ের মাথায় ট্যাক্সি স্ট্যান্ডে। 10 মিনিট আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। শুভ্রনীলের গলায় আকুতি ঝরে পড়ে। 10 মিনিট কেন, সারা জীবনের ইজারা নিয়েছি যে, মনে মনে বলে খেয়ালি। 10 মিনিটের মধ্যে শুভ্রনীলের নীল সুজুকি মোড় ঘুরতে দেখে অরুণা বলে, আমি এবার যাই রে, অনেক শুভেচ্ছা রইল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।